রাতে ফোন করবে রুদ্র, তাই দুপুরে খেয়ে দিয়ে পড়তে বসলো হৈমি। রাত পর্যন্ত পড়ে সময় কাটাবে। এরপর রুদ্র ফোন করলে ভালো মন্দ দুটি কথা বলবে। হৈমির চোখ মুখের উজ্জ্বল ভাব দেখে সূচনা বুঝতে পারলো রুদ্রর সঙ্গে কথা বলে তার মন ভালো হয়ে গেছে। তাই রুদ্রর পাঠানো জিনিসগুলো রুমে এসে দিয়ে গেল। হৈমি সেগুলো খুলে দেখলো। দুটো শাড়ি, দুটো সালোয়ার কামিজ, 15,000 টাকা। এছাড়াও পরীক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, যা দেখে নিঃসন্দেহে বলা যায় সে খুবই দায়িত্বশীল একজন ব্যক্তি। সব কিছু গ্রহণ করলেও 15,000 টাকা সে সূচনাকে দিয়ে দিল। বলল, টাকা দিয়ে আমি কি করব? এগুলো আমার লাগবে না। সূচনা হৈমের হাত চেপে ধরে বলল, টাকা দিয়ে কি করবে তুমি ভালো জানো। শোনো, আমার ভাইয়ের বউয়ের খরচ তার বাবার বাড়ির লোক বহন করবে। এটা কিন্তু ভালো দেখায় না। ঠিক যেমন আমার খরচ তোমার ভাই দিচ্ছে, তোমার খরচও আমার ভাই দিবে। এটাই নিয়ম। হৈমি কিঞ্চিত লজ্জা পেল। সূচনা তার পার্স বের করে সেখানে টাকা রেখে বলল, পড়াশোনা করছো? যেদিন নিজের পায়ে দাঁড়াবে সেদিন চাইলে তুমিও এভাবে তাকে দিতে পারবে। স্বামীর টাকার ওপর যেমন স্ত্রীর হক আছে, তেমনই স্ত্রীর টাকার ওপর স্বামীরও হক আছে, বুঝলে? যেহেতু এখন আমরা কেউ নিজের পায়ে দাঁড়াইনি, সেহেতু তাদের কর্তব্যটুকু সন্তুষ্টির সঙ্গে গ্রহণ করতে হবে। মাথা নাড়ল হৈমি। অথচ সূচনার কথা সে বুঝতে পেরেছে। মিষ্টি করে হেসে সূচনা বলল, আমি চাই তুমি মন দিয়ে পড়ো, ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। 1 মাস পর বিকেলবেলা রুম অন্ধকার করে শুয়ে আছে সূচনা। মাহের রুমে ঢুকে লাইট অন করতেই ডাক্তারের শব্দ পেল। চট করে ঘাড় ঘুরিয়ে বিছানায় তাকাতেই দেখল সূচনা চোখের পানি আড়াল করে ধাতস্থ হয়ে বসল। ভ্রুকুচকে এগিয়ে এলো মাহের। বিছানায় বসে থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে সূচনা? মাহেরের মুখের দিকে তাকিয়ে বুকটা হু হু করে উঠল সূচনা। লুকিয়ে ফেলা কানাগুলো বেরিয়ে এলো আচমকা। হতভম্ব হয়ে গেল মাহের। সূচনা কাঁধে হাত রেখে প্রশ্ন করলো, এই মেয়ে, এভাবে কাঁদছো কেন? সম্পর্কে উন্নতি ঘটেছে অনেক। আপনি থেকে তুমি সম্পর্কে পদার্পণ করেছে উভয়। বেড়েছে একে অপরের মনের মলিনের গভীরতাও। হলো না মেহের, হলো না। বুঝতে না পারে আরেকটু ঘনিষ্ঠ হয়ে বসলো মাহের। ধীরে ধীরে সূচনাকে বুকে আগলে নিল। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলবে তো? এভাবে কাঁদছো কেন? কি হয়নি বলো? আমি আবারও ব্যর্থ। ক্রন্দনরত কণ্ঠে সূচনা এটুকু উচ্চারণ করতে চমকে উঠল মাহের। সহসা সূচনার কাঁধ ধরে মুখের দিকে দৃষ্টি রাখলো। চোখে চোখ পড়তেই সূচনা বলল, এবারেও হলো না। হাফ নিঃশ্বাস ছেড়ে মাহের সূচনার 2 গালে আলতো স্পর্শ করলো। মুখোমুখি হয়ে আদরে সুরে বলল, কি বোকা মেয়ে, সামান্য বিষয়টা নিয়ে এভাবে কেউ কাঁদে? এই, আমরা বিয়ে করেছি কতদিন? আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠেছে মাত্র 2 মাস। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? হায় আল্লাহ, একে নিয়ে আমি কি করি? সূচনার চোখের পানিগুলো বাঁধন হারা। মাহের তাকে গভীর করে বুকে জড়িয়ে নিল। মাথায় চুমু খেয়ে সান্ত্বনা দিল। আমাদের পুচকো আসবে সূচনা, শীঘ্রই আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ সময়ে বিশেষ উপহারটা দেবে। তুমি একটু ধৈর্য ধরো প্লিজ। ধীরে ধীরে শান্ত হলো সূচনা। মাহি দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, আমি জানি সূচনা, মা তোমাকে বংশধর আনার জন্য তাড়া দিচ্ছে, কিন্তু আমার এত তাড়া নেই। আল্লাহ যখন চাইবে তখন আমাদের সন্তান আসবে। এখানে তোমার কোনো হাত নেই। সন্তান বাজারের কোনো পণ্য নয় যে চাওয়া মাত্রই পেয়ে যাব। মা কেন অবুঝতা করছে বুঝতে পারছি না, কিন্তু এসবের জন্য তোমার পড়াশোনা আর মনেতে বিরূপ প্রভাব পড়ছে, এটা ঠিক বুঝতে পারছি। হৈমির পরীক্ষা আগামীকাল শেষ। কথা অনুযায়ী রুদ্র পরীক্ষার মাঝে একটা দিন সময় করে উঠতে পারেনি, দেখা করতে পারেনি হৈমির সাথে। তাই শেষ পরীক্ষার আগের দিন রাত 8টার মধ্যে অফিসিয়াল সব কাজ শেষ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে। সারাদিন অফিস করে রাতে নিজের ড্রাইভ করে ফেরার পথে ছোট একটি দুর্ঘটনা ঘটায়। মাথায় আর হাতে চোট পেয়ে টাঙ্গাইল না গিয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে যায়।
সেখানে তার বান্ধবী সুবর্ণা ছিল। সে তার মাথায় ব্যান্ডেজ করে হাতে দুটো সেলাই করে দেয়। কিছু মেডিসিন লিখে দিলে সে ফেরার জন্য উদ্যত হয়। হসপিটালের করিডোরে তখন অল্প বয়সী এক যুবকের সঙ্গে ধাক্কা লাগে তার। একদিকে শরীরের শোচনীয় অবস্থা, অপরদিকে মাথার ভেতর চলছে তার রাতের মধ্যে টাঙ্গাইল ফিরতে হবে। সকালে হৈমিকে পরীক্ষা দিতে সে নিজে নিয়ে যাবে। তারপরও এভাবে বেখেয়ালি যুবকটি ধাক্কা খেলো। প্রচণ্ড বিরক্ত হয়ে তাই যুবকটিকে ধমকে মারতে উদ্যত হলো সে। বাঁ হাতে কলার চেপেও ধরল। যুবকটিও কম নয়, অগ্নি চক্ষুতে তাকিয়ে কাঁধ চেপে ধরল রুদ্র। মুহূর্তেই ছোট্টখাটো হট্টগোল বেজে গেল। যুবকটি যে পথ দিয়ে এলো সে পথেই উপস্থিত হলো একজন মাঝবয়সী মহিলা। ভীতিকর কণ্ঠে সে বলল, এই রিমন, কি হয়েছে? এই ছেলে, আমার ছেলেকে মারছো কেন তুমি? তীব্র ক্রোধান্বিত চোখ দুটো সহসা তুলতেই সম্মুখে দণ্ডায়মান নারীটিকে দেখে আচমকা যুবকটির কলার ছেড়ে দিল রুদ্র। কান দুটো সজাগ হলো, চোখ দুটো বিস্মিত। মেরুদণ্ড দিয়ে নেমে গেল শীতল স্রোত। যুবকটিকে কিছু বলতে গিয়েও ঠোঁট কেঁপে উঠল। সম্মুখে নারীটিকে আপাদ মস্তক দেখে অবচেতনেই হৃদয় টন টন করে উঠল। হাহাকার করে বের হতে চাইল একটি শব্দ, মা। কিন্তু তীব্র ঘৃণায় সেটুকু আর বের হতে পারল না। সম্মুখের নারীটিও বিস্মিত চোখে তাকিয়ে। নিজের প্রথম সন্তানকে চিনতে সে একটুও ভুল করেনি। ছবিতে যেমনটা দেখেছিল তার চেয়েও বেশি সুদর্শন তার প্রথম সন্তান রুদ্র শেখ। মনে মনে ভাবতেই ডুকরে উঠল সে। চোয়াল দয় শক্ত করে ধীর পায়ে এগিয়ে এসে রুদ্র বলল, মিসেস সুরভি। সুরভি বেগম হাত বাড়ালো রুদ্র দিকে একটু ছোঁয়ার আশায়। ছিটকে দূরে সরে গেল রুদ্র। তীব্র ঘৃণায় চোখ খিচিয়ে বলল, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। রিমন ভ্রু কুচকে মায়ের পাশে এসে দাঁড়ালো। রুদ্রর প্রতি হওয়ার কঠিন রাগটা নিমিষে কমে এসেছে তার। মনে জেগেছে কৌতূহল। সেই কৌতূহল থেকেই মাকে জিজ্ঞেস করলো, আম্মু বড় ভাই। সুরভি মাথা নাড়ালো। রুদ্র রিমনের দিকে অসহনীয় ঘৃণায় তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। সুরভি বেগম রুদ্র দিকে এগিয়ে এসে বলল, তোর কি হয়েছে বাবা? মাথা হাতের একই অবস্থা। এই রুদ্র। আচমকা সুরভি বেগম রুদ্র বাহুতে চেপে ধরলেই তৎক্ষণাৎ রুদ্র হিংস্রতার সঙ্গে এক ঝটকায় হাত ছাড়ালো। বিষয়টা এতটাই ক্রোধের সঙ্গে ঘটল যে সুরভি তার সামলাতে না পেরে ছিটকে গেলেন। মাকে পড়ে যেতে দেখে রিমন এসে ধরল। মেজাজ খারাপ করে রুদ্র দিকে তাকালো, বলল, এটা কি ধরনের আচরণ? রুদ্র সহসা তর্জনী উঁচিয়ে বলল, এই আচরণ শিখাবি না। এটুকু বলে সহসা থেমে গেল। বাকিটুকু আর উচ্চারণ করতে পারল না। এক রাশ ঘৃণা নিয়ে দ্রুত প্রস্থান করল তার দেখা নিকৃষ্ট একজন মায়ের সামনে থেকে। সুরভি বেগম তার চলে যাওয়ার পথে তাকিয়ে মুখে আঁচল চেপে ডুকরে উঠলেন। রিমনের বুকে মুখ গুজে অশ্রুপাত করলেন বিরতিহীন। রুদ্র বাড়ি ফিরতে ফিরতে ফজরে আজান দিয়ে দিল। অসহনীয় দুঃখ কষ্টের জর্জরিত বুকটা নিয়ে ঘরে ফিরল সে। বিছানায় গা এলিয়ে দিতে বুঝল গা কাঁপিয়ে জ্বর আসছে। মস্তিষ্ক জুড়ে সুরভি বেগমের মুখ গিজ গিজ করছিল। এরই মধ্যে সহসা হৈমির মুখটা মনে পড়ল। গভীর ঘুমে তলিয়ে যেতে যেতে শুধু অস্ফুট স্বরে বলল, কথা রাখতে পারলাম না, এই জন্য আমি একটু সরি নই। তোমার কপাল খারাপ, কারণ আমি মানুষটাই খারাপ। আমি কেন খারাপ জানো? কারণ আমাকে যিনি জন্ম দিয়েছেন ওই একটাই খারাপ। ওকে ওকে আমি খুন করব। পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে গোসলে ঢুকেছে হৈমি। এমন সময় সূচনার কাছে ফোন এলো দাদিনে। জানালো রুদ্র অবস্থা খুবই খারাপ, এক্ষুনি তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। সে যেন হৈমি আর মাহেরকে নিয়ে হাসপাতালে চলে আসে। গোসল করে বের হওয়ার পর
খবরটা শোনা মাত্র হৈমির চোখ দিয়ে অবিশ্রান্ত জল গড়াতে লাগলো। একদিকে সূচনা, আরেকদিকে হৈমি। একসঙ্গে দুজনকে সামলে 20 মিনিটের পথ শেষ করলো মাহের। হাসপাতালে যাওয়ার পর শুনতে পেল গতকাল রুদ্র কখন বাড়ি ফিরেছে কেউ জানতো না। দুপুর 12টার দিকে দাদিন রুমের দরজা খোলা দেখতে পেয়ে রুমে যায়। রুদ্রকে মেঝেতে সেন্সলেস অবস্থায় পায়। হাসপাতালে আনার পর ডাক্তাররা জানায় অতিরিক্ত মদ্যপানের ফলে ঘুমের ঘোরে মাইল্ড স্ট্রোক হয়েছে তার, যা বড় ধরনের স্ট্রোকের পূর্ব লক্ষণ। এ বয়সে এ ধরনের রোগ খুবই দুঃখজনক বলে আফসোস করেছে ডাক্তাররা। 2 দিন পর রুদ্রকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। দুই পরিবারের মধ্যে কথা হয়েছিল হৈমির পরীক্ষার পর আনুষ্ঠানিকতার মাধ্যমে শেখ বাড়িতে আনা হবে হৈমিকে। আকস্মাৎ রুদ্র অসুস্থ হয়ে পড়ায় সেই সিদ্ধান্ত ভঙ্গ হলো। রুদ্র বাবা জানালেন তার ফিরতে 3 মাস লাগবে। এসে ছেলের বউয়ের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করবে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন রুদ্রর সুস্থতা। পারিবারিক চিন্তা, বিজনেস সব কিছু থেকে দীর্ঘ সময় ছুটি দেওয়া হলো রুদ্রকে। বিজনেসের পুরো দায়িত্ব গিয়ে পড়ল বড় চাচা ছেলে রাদীপ আর ছোট চাচা রিজওয়ান শেখের উপর। রুদ্র মানতে চাইল না। দাদিন বকাঝকা করলো। ফাঁকা বাড়িটা হুট করেই মানুষ ভরে উঠল। বড় চাচি, ছোট চাচা, চাচি, চাচাতো ভাইরা উপস্থিত হলো বাড়িতে। সন্ধ্যার পর মুহূর্ত। রুমে আধশোয়া হয়ে বসে রুদ্র, চোখ দুটো স্থির সামনে দেওয়ালে। ক্লথ ব্যাগ থেকে নিজের কাপড় বের করে সেগুলো গুছিয়ে কাবাডে রাখছে হৈমি। রুদ্রর গায়ে শুধু টি শার্ট, ট্রাউজার। স্মরণ হতেই একটি হুডি সোয়েটার বের করলো হৈমি। রুদ্রর পাশে এসে দাঁড়িয়ে থমথমে কণ্ঠে বলল, এটা পরে নিন। গম্ভীর মুখটা হৈমির দিকে ফেরালো রুদ্র। কিয়ৎক্ষণ চিন্তিত হয়ে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। হৈমি আহত মনে তার পাশে এসে বসল। বুদ্ধি খাটিয়ে নিজেই সোয়েটারটা পরিয়ে দিতে উদ্যত হলো। সহসা রুদ্র চমকে উঠে পুনরায় স্বাভাবিক হয়ে গেল। হৈমিকে সোয়েটার পরিয়ে দিতে সাহায্য করলো সে। যেন একটু স্বস্তি পেল হৈমি, নিঃশ্বাস ফেল স্বস্তি সহকারে। দরজার বাইরে থেকে হামিদা ডাকলো হৈমিকে। হৈমি আছিস? রুদ্র মাথায় হুডি তুলে দিয়ে সরে এলো হৈমি, বলল, আছি আম্মু, ভেতরে এসো তুমি। হামিদা ভিতরে এলেন। নড়ে চড়ে পূর্ণ গম্ভীরতা বজায় রেখে ঠাঁই বসে রইল রুদ্র। মাকে হৈমি একটি চেয়ার টেনে দিল। চেয়ারে বসে রুদ্রর দিকে স্নেহময় দৃষ্টি নিক্ষেপ করলেন হামিদা। বললেন, বাবা, তোমার বয়স অল্প, এই বয়সে আমাদের মেতে থাকবা, তা না করে এত কি চিন্তা করো? সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলো। নেশা পানি আগে খেয়েছো, এখন ওসব ছেড়ে দাও। দেখলে তো কি বিপদ ঘটলো। দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। না ফিরে তাকালো আর না কোনো জবাব দিল। হামিদা হৈমির ফ্যাকাশে মুখটার দিকে এক পলক তাকালো। এরপর রুদ্রর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার মেয়েটার চেহারায় কি হাল হয়েছে দেখেছো? কত বয়স ওর? এই বয়সটা কি স্বামী নিয়ে চিন্তা করার বয়স? তুমি বলো। মুখটা একদম রক্তশূন্য হয়ে গেছে। চকিতে হৈমির দিকে দৃষ্টি তুলল রুদ্র। বুকের ভিতর থেকে কান্নারা দলা পাকিয়ে যেন গলায় আটকালো হৈমি। মাথা নিচু করে ফেলল সে। হামিদা বললেন, বাবা, আমার মেয়েটার দায়িত্ব নিয়েছো তুমি। তোমার নিজের জীবনেই যদি ঠিক না থাকে, ওর জীবন ঠিক থাকবে? এতদিন তুমি একা ছিলে, যেভাবে খুশি বেঁচেছো। এখন তো একা নেই, তোমার সঙ্গে হৈমিও জড়িত। এখন তোমার ভালো মন্দ যা কিছু ঘটুক, সবটার প্রভাব ওর উপরে পড়বে। রুদ্র ঘন ঘন চোখের পলক ফেলে হৈমি থেকে দৃষ্টি সরিয়ে নিল। হামিদা বলতেই থাকলেন, দুদিন ধরে মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে মা, মা হয়ে আমি তা টের পাচ্ছি। ও খুব বোকাশোকা বাবা, কিন্তু ওর মনে মানুষের জন্য অগাধ মায়া, ভালোবাসা। যাদের সঙ্গে সম্পর্ক নেই তাদের কষ্ট কতটা কষ্ট পায় আমি জানি। তুমি তো ওর স্বামী, ওর চোখ দুটোই বলে দেয় ও তোমাকে কতটা ভালোবাসে। আমার হৈমি ভালো নেই বাবা,
তোমার জীবনে কি হয়েছে না হয়েছে ওসব আমি বুঝতে চাই না। তুমিও সেসব কামড়ে বেঁচে থেকো না। আমি তোমার কাছে একটা সুস্থ জীবন ভিক্ষা চাই আমার মেয়ের জন্য। সহসা রুদ্র একটি হাত চেপে ধরলেন হামিদা। ডুকরে উঠলেন মুহূর্তে। হৈমির চোখ দিয়ে টপটপিয়ে জল গড়ালো। নাক টানার শব্দ পেল রুদ্র। ক্রন্দনরত কণ্ঠে হামিদা বললেন, বাপ মরা মেয়ে আমার, তুমি এখন শেষ ভরসা। আমি তোমার কাছে আমার মেয়ের সুষ্ঠু জীবন ভিক্ষা চাই। আমার মেয়েটা খুব ভালো বাবা, আমার বিশ্বাস ও তোমাকে সুখী করতে পারবে। তুমি শুধু স্বাভাবিক জীবনে ফেরো। আগুনের শিখার মতো জ্বলজ্বল করা মেয়েটা এমন নিভে যাওয়া আমি মেনে নিতে পারি না বাবা। রুদ্র নিঃশ্বাসের গতি বাড়ল। আচমকা হৈমি তার মাকে সামলালো। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলল, আম্মু চুপ করো, ডাক্তার ওনাকে উত্তেজিত করতে নিষেধ করেছে। আর কিছু বলো না প্লিজ। নিজেকে সামলাতে না পেরে উঠে গেলেন হামিদা। চোখ বুজে ঘন ঘন শ্বাস নিল রুদ্র। মায়ের দিকে আর খেয়াল দিল না হৈমি। রুদ্রর পাশে বসে কাঁধে হাত রাখলো, বলল, আপনার কি খারাপ লাগছে? আমি কি ভাবিকে ডাকবো? পানি খাবেন? শেষ বাক্যে মাথা নাড়ল রুদ্র। অর্থাৎ সে পানি খাবে। এক মুহূর্ত দেরি না করে পানি আনলো হৈমি। নিজ হাতে রুদ্রকে পানি খাওয়ালো সে। নিজের ওড়না দিয়ে মুখটা মুছে দিতে নিলে রুদ্র কিঞ্চিত চমকালো। তার মনে হলে মাত্র 2 দিনে মেয়েটা অনেক বেশি বড় হয়ে গেছে, অনেক বেশি দায়িত্বশীল হয়েছে। রাত বাড়তে লাগলো। হামিদা মাহের সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সূচনা কিছুদিন বাবার বাড়িতে ভাইয়ের কাছে থাকবে সিদ্ধান্ত নিয়েছে। আপত্তি করেনি মাহের, বরং সে যতদিন থাকবে মাহেরও মাঝে মাঝে এসে থেকে যাবে বলে সান্ত্বনা দিয়েছে। রাত 9টার দিকে ভাইয়ের জন্য খাবার নিয়ে রুমে এলো সূচনা। হৈমিকে বলল, ভাইয়াকে আজ আমি খাইয়ে দিই, এরপর আমরা দুজন মিলে খেয়ে নিব। মাথা কাত করে সম্মতি দিল হৈমি। গুটি গুটি পায়ে গিয়ে বসলো বিছানায়। সূচনার দিকে তাকিয়ে রুদ্র দম বন্ধ হয়ে এলো। তার ভেতরে জমানো কথাগুলো গুমোট ধরল। 2 দিন আগে তার সঙ্গে কাদের দেখা হয়েছিল কেউ জানে না। জানলে সবার প্রতিক্রিয়া কি হবে সে জানে না, কিন্তু সূচনার প্রতিক্রিয়া ঠিক আজ করতে পারে। গোপনে গোপনে একাধারে দীর্ঘশ্বাস ফেলতে শুরু করলো সে। ভাইকে খাইয়ে প্রয়োজনীয় ঔষধ খাইয়ে ভালো মন্দ কথাবার্তা বলতে চলে গেল সূচনা। হৈমিকে বলে গেল নিচে যেতে, 2 জনে একসঙ্গে খাবে। রুদ্র সব ওষুধ খাওয়ালেও ঘুমের ওষুধটা খাওয়ানো হয়নি। সূচনা দিতে নিলে রুদ্র বলেছে আর একটু পর খাবে। হৈমি নিচে যাওয়ার আগে জিজ্ঞেস করলো, পানি রেখে যাব নাকি আমি এলে ঘুমের ওষুধ খাবেন? থম মেরে হৈমি শান্ত দুটো চোখে তাকিয়ে রইল রুদ্র। ফ্যাকাশে মুখটায় প্রগাঢ় চোখে তাকিয়ে বলল, তুমি এসো, তারপর খাবো। হাসপাতাল থেকে ফেরার পর হৈমির সঙ্গে প্রথম এই কথাটা বলল রুদ্র। হৈমির অশান্ত হৃদয়টায় এটুকুতেই শান্ত হলো। ফ্যাকাশে মুখ কিছুটা উজ্জ্বল হলো হৈমি। ধিকি ধিকি বুকটা নিয়ে সন্তর্পণে চলে গেল নিচে। নিচে যেতেই দেখা হলো বড় চাচি জেরিন ছোট চাচি রিনার সঙ্গে। সাদমান, সোহান, রোশান টিভি দেখছে। হৈমি তাদের দেখিয়ে জিজ্ঞেস করলো, ওরা খেয়েছে? বড় চাচি বললেন। ছোট চাচি সহসা হৈমিকে বললেন, তুমি ঘরের কাজ পারো না? হৈমি খেতে বসতে বসতে মাথা নাড়ল। খুব একটা না। ছোট চাচি বললেন, এসেছো থেকে ঘরেই বসে আছো, কাজ না জানলেও শ্বশুর বাড়িতে এসে ঘরে বসে থাকা ঠিক না। আমার এত বছর হলো বিয়ের, কতদিন পর পর এখানে আসি, তবুও তো ঘরে বসে থাকি না। নতুন নতুন বিয়ে হয়েছে তাই সব হয়তো বোঝো না। আমি হলাম তোমার চাচি শাশুড়ি। আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি যা বলবো মুখের উপরই বলবো। কাল থেকে আমাদের হাতে হাতে কাজ করবে, বুঝেছো? হৈমির মুখটা চুপসে গেল। সে মাথা কাত করে খেতে মনোযোগ দিল। সূচনা চাচিকে থামিয়ে দিয়ে বলল, ছোট কাকি, শাশুড়ি হলে কি এইভাবে কথা শোনাতে হবে? কই, আমার শাশুড়ি তো এইভাবে কথা শোনায় না। আমাদের হৈমি তো ছোট, আস্তে ধীরে সব শিখে নিবে। ভাইয়া অসুস্থ, সবে আসলো বাড়িতে,
এখনই কি কাজ করবে ও? যে করার শুরু থেকেই করে গো। আর তোমার শাশুড়ি কথা শোনাবে কিভাবে? তুমি তো সব পারো। এই বাড়িতে থাকাকালীন নিজের সব কাজ নিজেই করেছো। দাদিন ভাইয়ের খেয়াল রেখেছো। ও বাড়িতেও নিশ্চয়ই সব কাজে তুমি অ্যাক্টিভ। না গো কাকি, আমি সব পারি না, আমারও ভুল হয়। মা সব কিছু শিখিয়ে পড়িয়ে নিচ্ছে, তোমারও হৈমিকে সব শিখিয়ে পড়িয়ে নিও। টুকটাক কথা চলতে থাকলো। হৈমি চুপচাপ খাচ্ছিল। ছোট চাচি খোঁচা দিয়ে হঠাৎ বলল, আমার বিয়ের সময় তো আমি কত আতঙ্কে ছিলাম। বাবা মা বিয়ে দিচ্ছে, তবুও কত ভয়, কত লজ্জা। আজকালকার ছেলেমেয়েরা তো একা একাই বিয়ে করে সংসার শুরু করে। তবে যাই বলো সূচনা, হৈমির সাহস আছে বলতে হবে। একা বিয়ে, আবার ঢাকা গিয়ে কতদিন থেকে এলো। মনে বোধ হয় মায়া ভালোবাসা কম, নয়তো এভাবে নিজের পরিবার ছেড়ে কেউ থাকতে পারে? রিনার অতিরিক্ত কথা কেউই পছন্দ করলো না। বড় চাচি বিরক্ত হয়ে চলে গেল। সূচনা রিনাকে চোখের ইশারায় চুপ করতে বলল। হৈমির চোখ দুটো টলমল করছে। সে যথাসম্ভব চেষ্টা করছে চোখ গলে যেন অশ্রু না বের হয়। এরই মধ্যে রিনা আচমকা সূচনাকে বলল, একটা জিনিস খেয়াল করেছো সূচনা? রুদ্র এর আগে কখনো এতটা অসুস্থ হয়নি। বিয়ের কয়দিন যেতে না যেতেই কি ভয়াবহ অসুস্থ হলো বলো। আচ্ছা হৈমি, তুমি কি ওর সঙ্গে ঝগড়া করেছিলে? আটকে উঠল হৈমি। গলার খাবার আটকে গেল তার। তড়িৎ পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। থমথমে গলায় বলল, সেরকম কিছুই হয়নি। কি জানি বাবা, ছেলেটা কোন চাপে এই বয়সে স্ট্রোক করে বসলো। বিয়ে করলো, বউ নিয়ে সুখী হওয়ার বদলে এই অবস্থা কেন হলো বুঝলাম না। ধৈর্যের বাঁধ ভেঙে গেল সূচনার। কিঞ্চিত রাগান্বিত হয়ে বলল, আপনি একটু চুপ করবেন কাকি? ওকে সব শোনাচ্ছেন কেন? প্লিজ অযথা কথা বাড়াবেন না। ভাইয়া ওকে নিয়ে অবশ্যই হ্যাপি। তাছাড়া ভাইয়ার দুশ্চিন্তা কি নিয়ে হতে পারে আমার থেকে ভালো কেউ জানে না। তাই এই ব্যাপারে হৈমিকে দোষারোপ করবেন না। অসন্তুষ্ট হলো রিনা। গজ করতে করতে চলে গেল সে। সূচনা হৈমিকে বলল, কিছু মনে করো না হৈমি, ছোট কাকি একটু বেশি কথা বলে। মুখের কোনো লাগাম নেই। পায়ে পা লাগিয়ে ঝগড়া করার স্বভাব ওনার। এইখানে এসে দুদিনও টিকতে পারে না। দাদিনের সাথে খুব লেগে যায়। তুমি মন খারাপ করো না, সব জায়গাতেই ভালো মন্দ মিশিয়ে মানুষ আছে, এগুলো ব্যাপার না। হৈমি জোরপূর্বক হাসলো। বলল, কিছু মনে করিনি। তুমি খুব টেনশন করছো তাই না? কেমন নিশ্চুপ হয়ে গেছো। সব কিছু ঠিক হয়ে যাবে দেখো। তুমি শুধু ভাইয়ার সঙ্গে সময় কাটাও, ওকে টেনশন করার সুযোগ দিও না। ডাক্তার কি বলেছে মনে আছে তো? এই মুহূর্তে ভাইয়ার সবচেয়ে বেশি প্রয়োজন তোমাকে। মনে রেখো, একজন স্ত্রী তার স্বামীকে মানসিক এবং শারীরিক উভয় দিকে শান্তি দিতে পারে। হৈমি মন দিয়ে সূচনার কথা শুনছিল। সূচনা আকস্মাৎ প্রশ্ন করলো, তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠেছে তো? মাথা নিচু করে হ্যাঁ বোঝালো হৈমি। সূচনা প্রচন্ড খুশি হয়ে বলল, এখন তো পরীক্ষা শেষ, আপাতত পড়ার ঝামেলা নেই। এবার দুজনের সম্পর্ককে পূর্ণতা দাও। আর হ্যাঁ, স্বামীর মনের সব কথা সব ব্যথা শুষে নেওয়ার চেষ্টা করো। এতে ভাইয়ার মন থেকে চাপ কমবে। তুমিও জানতে পারবে কি নিয়ে এত টেনশন করছে, ওর জীবনে কোনো সমস্যা হচ্ছে কিনা। হলে সেই সমস্যাটা কি? আমার চাপা স্বভাবের ভাইটার ভেতরের কথা শুষে নিতে পারলে তুমি সার্থক হৈমি। নির্নিমিষে সূচনা দিকে তাকিয়েছিল হৈমি। পূর্ণ মন দিয়ে শুনছিল প্রতিটি কথা। এক পর্যায়ে তীব্র জেদ তৈরি হলো মনে। রুদ্র মনে ঠিক কি চলছে, কি নিয়ে দুশ্চিন্তা করে হঠাৎ এত বড় অঘটন ঘটালো। প্রত্যেকটা কথা তাকে জানতেই হবে। রুদ্র যদি তাকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকে, অবশ্যই তার সঙ্গে সবটা শেয়ার করবে। ছোট চাচির বলা কথাগুলো ভাবতে ভাবতে রুমে এলো হৈমি। এসে দেখলো রুদ্র সিগারেট খাচ্ছে। অমনি তার বুকটা কেঁপে উঠল। এক ছুটে এসে রুদ্র হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে ফেলে দিল মেঝেতে। হাতে ছ্যাঁকাও খেলো একটু। রুদ্র হতভম্ব হয়ে চাপা আর্তনাদে পড়ল। এটা কি হলো? আচমকা কেঁদে উঠল হৈমি। বলল, ডাক্তার এসব নিষেধ করেছে আপনাকে, আপনি তবুও এটা কাচ্ছেন। কি চাইছেন আপনি বলবেন? মরে যেতে চাইছেন? আমাকে একা করে দিতে চাইছেন? বিছানায় ধপ করে বসে ফুপিয়ে ফুপিয়ে
কাঁদতে লাগলো হৈমি। রুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে রইল, চোখের পলক ফেলল ঘন ঘন। কয়েক পলক পর বলল, ওকে ওকে খাতে হবে না, আর খাবো না, রিল্যাক্স। আচমকা হাত বাড়িয়ে দিল হৈমি, গাল বেয়ে 2 ফোঁটা জল গড়ালো। ভাঙা আওয়াজে বলল, আমাকে ছুঁয়ে কথা দিন, আর কখনো সিগারেট বা অন্য কোনো নেশা জাতীয় কিছুই খাবেন না। মৃদু ধমকে রুদ্র বলল, পাগলামি করছো হৈমি? বললাম তো খাবো না, ছুঁয়ে কথা দিতে পারবো না। ছুঁয়ে কথা দিন, নয়তো ঠিক আপনি এসব খাবেন। রুদ্র ছুঁয়ে কথা দিতে রাজি হলো না। হৈমি হতাশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। রুদ্রকে ঘুমের ঔষধ দিয়ে বিছানায় ঠিক করে শুয়ে পড়ল সে। ঔষধকে কম্বলের নিচে চলে এলো রুদ্র। সন্তর্পণে পাশ ফিরে শুয়ে হৈমিকে পেছন থেকে জড়িয়ে ধরল, মুখ গুজে দিল কানের নিচে ঘাড়ে। সহসা কেঁপে উঠল হৈমি, চোখ বেয়ে পড়ল নোনা পানির ধারা। অভিমানী কণ্ঠে সে আবারও বলল, কথা দিন, আর কখনো এসব খাবেন না। আলগোজে হৈমির কামিজ ফালি উঠিয়ে উষ্ণ নরম পেটে হাত রাখল রুদ্র। জিজ্ঞেস করল, পেট ভরে খেয়েছো? উত্তর দিল না হৈমি। রুদ্র বুঝল কথা না দেওয়া অবধি উত্তর পাবে না সে। এত রাগ, এত জেদ ভেবেই স্কন্ধে আলতো কামড় বসালো। গা শিউরে উঠল হৈমি। এক হাতে গায়ে জড়ানো কম্বলটা খামছে ধরল সে। রুদ্র ধীরে ধীরে তাকে নিজের দিকে ফেরালো। ঘুম জড়ানো চোখ দুটো হৈমির মুখে স্থির করে সে বলল, এত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেল? ঘুমিয়ে পড়ুন, ডাক্তার বলেছে রাতটা জাগতে। কেন, ওর কি পাশে বউ রেখে সবসময় ঘুমায়? ওরা সুস্থ, আপনি অসুস্থ। আমি একদম সুস্থ, তার প্রুফ নিশ্চয়ই সেদিন পেয়েছো। ব্রকুচকে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল হৈমি। বলল, কি নির্লজ্জ, আমি ওসব নিয়ে কিছু বলেছি নাকি? আলতো হেসে ঠোঁট এগিয়ে হৈমির ঠোঁটে চুমু খেল রুদ্র। হৈমি চোখ বুঝল আচমকা। রুদ্র আলগোছে তার উষ্ণ বুকে মাথা রেখে বলল, কথা দিলাম তোমার অনুমতি না নিয়ে আমি এসব খাবো না। বিস্মিত হয়ে চোখ খুলল হৈমি। বলল, এর মানে? যখনই খাবো তোমার অনুমতি নিয়েই খাবো। আমি কখনো অনুমতি দিব না। সেটা পরে দেখা যাবে। বলতে বলতেই হৈমির পক্ষ বিভাজনে নাক ঘষতে শুরু করলো সে। সর্বাঙ্গ কেঁপে উঠল হৈমি, ছটপটিয়ে উঠল সে। শ্বাসরোধ করে বলল, আপনার ঘুমের প্রয়োজন। উফ, তোমাকে প্রয়োজন। স্বামী স্ত্রী যখন একে অপরকে খুশি রাখার চেষ্টা করে, পৃথিবীর সব সুখ যেন সেই দম্পতির মধ্যেই নিহিত থাকে। হৈমি জানে রুদ্র তাকে প্রয়োজন। রুদ্র জানে চঞ্চলা হৈমির হঠাৎ নিশ্চুপতা ভাঙতে একমাত্র সেই পারে, তার ভালোবাসা দিয়ে। জীবনে কিছু ঝড় আসে, যে ঝড় সবটা লণ্ডভণ্ড করে দিয়ে যায়। আমরা মানুষরা কি টের পাই? এই ঝড় না এলে নতুন করে শুরুর কথা ভাবা হতো না। বেজা চুল শুকিয়ে মাথার ওপর ছুটি করল হৈমি। গায়ে ওড়না জড়িয়ে তাকালো রুদ্রর দিকে। উল্টো হয়ে বেঘরে ঘুমাচ্ছে সে, কোমর অবধি কম্বলে ঢাকা। ধপধপে সাদা পেশিবহুল পৃষ্ঠ দৃশ্যমান। সাদা চামড়ায় থেকে থেকে লালচে দাগগুলো আচমকা খেয়াল হলো। লজ্জায় বুকটা ধক করে উঠল নিমিষে। গালদয়ে রক্তিম আভাস ভেসে উঠল। দুরু দুরু বুকে এগিয়ে এসে কম্বল টেনে পিঠ ঢেকে দিল সে। ঢোক গিলে নিজের 2 হাত সম্মুখে রাখল। নখগুলো তো ঠিকই আছে, কিঞ্চিত বিচলিত হলো। পরক্ষণেই মনে পড়ল গতকাল নখ কেটেছে সে। ফলশ্রুতিতে নখগুলো ধারালো ছিল। ইস, ভীষণ মায়া হলো তার। নিজেকে অপরাধী লাগলো খুব, কিন্তু তারই বা কী করার ছিল। মুখটা ছোটক্ষ হয়ে গেল খুব। মাথা নিচে করে ধীর পায়ে বেরিয়ে গেল রুম থেকে। সময় গড়িয়েছে অনেক, সকাল 10টা ছুঁই ছুঁই। সূচনা এসে 2 বার ডেকে গেছে। তাদের ঘুম ছাড়তে দেরি হওয়াতে দরজা খুলতে পারেনি। লজ্জা দ্বিধা নিয়ে চট জলদি নিচে নামলো সে। ছোট কাকি টিভি দেখছিলেন, তাকে দেখে সাউন্ড কমিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, ঘুম ভাঙলো? বাব্বা,
নতুন বউ কোথায় সাত সকালে উঠবে তা না, বেলা 10টায় ঘুম থেকে উঠছে। তাও যদি রুদ্রটা সুস্থ থাকতো, তাকে তো ঠিক সময় খাবার ঔষধ দিতে হবে। তুমি তো দেখি ভালো মন্দ কিছুই বোঝো না। আমতা আমতা করতে লাগলো হৈমি। ঠিক কি উত্তর দেবে খুঁজে পেল না। আশেপাশে নজর ঘোরাতে লাগলো সূচনাকে খুঁজতে, কিন্তু না, সে নেই। তাই দীর্ঘশ্বাস ছেড়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল। ছোট কাকিকে বলে গেল, গত 2 দিন ঠিকভাবে ঘুম হয়নি তো, তাই আজ ঘুম ছাড়ছিল না। কাল থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। ছোট চাচি রিনা মুখ ভেঙচি দিয়ে টিভির সাউন্ড বাড়ালো। হৈমি রুদ্রর জন্য খাবার বানালো, কিন্তু সেগুলো একা কিভাবে নিয়ে যাবে? তার পক্ষে সম্ভব নয়। এ বাড়ির কাজের মহিলাটা কাজ ছেড়ে দিয়েছে, নতুন কাজের লোক এখনো পর্যন্ত আনা হয়নি। চিন্তান্বিত হয়ে ডাইনিং থেকে বেরিয়ে ছোট কাকিকে জিজ্ঞেস করলো, কাকি, ভাবি কোথায়? কেন? বিব্রত বোধ করলো হৈমি। কিছু না বলে পুনরায় চলে গেল ডাইনিং রুমে। সিদ্ধান্ত নিল একেবারে না পারুক 2 বার বা 3 বার নিয়ে যাবে। এক হাতে ভাতের প্লেট, অন্য হাতে জগ নিয়ে বের হতেই ছোট কাকি ক্রোধের স্বরে বলল, তুমি তো খুব বেয়াদ্দপ মেয়ে। বড়রা প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর দিতে হয়, জানো না? হতভম্ব হয়ে গেল হৈমি। ভিতর ঘর থেকে দাদিন বেরিয়ে এলো। চোখ মুখ কুচকে বড় গলায় বলল, ছোট বউ, আস্তে কথা বলো। তোমার তো দেখি ষাঁড়ের গলা এখনো কমল না। শাশুড়ির কথায় তেলে বেগুনে জ্বলে উঠল রিনা। চোখ কটমট করে বলল, কি বললেন? আমার ষাঁড়ের গলা? ভাতিজা বউয়ের সামনে এভাবে অপমান করলেন? আমি এক্ষুনি আপনার ছেলেকে ফোন করছি। বলতে বলতে নিজে ঘরে চলে গেল রিনা। হৈমি দাদিনের দিকে স্থির চোখে তাকিয়ে দাদিন বলল, শোন, ওর কথা ধরবি না। ওর স্বভাব একটু খারাপ আছে। আমার ছেলেটা কোন পাপে এমন খাস ঝগড়াটে বউ পাইছে, উপরওয়ালাই ভালো জানে। ভাসুরে ছেলের বউ এই সাথেই কাল থেকেই যা শুরু করেছে। নিজের 2 ছেলের বউয়ের সাথে যে এই মেয়ে কি করবে ভাবতেই আমার প্রেশার বাড়ছে। আচমকা ঠোঁট টিপে হাসল হৈমি, বলল, আমি রাগ করিনি দাদিন, আমি একটু চিন্তায় আছি তোমার নাতিকে নিয়ে। কাকির কথা ধরতে হলে তাকে নিয়ে ভাবতে হবে, কিন্তু আমার তো এখন তাকে নিয়ে ভাবার সময় নেই। মাথা দুলিয়ে হাসলো দাদিন, বলল, বাহ, খুব বুদ্ধি খাটিয়ে কথা বললি তো। হৈমি কিছুটা ঝুঁকে এলো দাদিনের দিকে, চুপি চুপি বলল, আমার মাথায় যে বুদ্ধি আছে এই কথা কি তুমিও বিশ্বাস করো না? শব্দ করে হেসে উঠল দাদিন। হৈমি চিবুক ছুঁয়ে বলল, আমার দাদু ভাইয়ের চোখে কি যেন সোনা ধরা দিয়েছে নাকি? আমি জানি তুই খাঁটি সোনা। প্রশংসা পেয়ে খুশিতে গদগদ হয়ে গেল হৈমি, বলল, আচ্ছা যাই আমি, ওনাকে আবার ঔষধ দিতে হবে। সোহান রোশানের সঙ্গে বাড়ির পেছনের ফাঁকা জায়গায় রেকেট খেলছিল সূচনা। হঠাৎ শাশুড়ির ফোন পেয়ে খেলা থেকে বিরতি নিল। হামিদা ভালো মন্দ জিজ্ঞেস করে বলল, আমাদের পাশের বাড়িতে এক ভাবি আছে, ওনার মেয়ের গত মাসে ছেলে হয়েছে। শুনেছি বাচ্চা ধরছিল না, অনেক চিকিৎসা করার পর অবিশ্বাসে ধরেছে। শেষে যে ডাক্তার দেখিয়েছে সেই ডাক্তারের ঠিকানা নিয়েছি, মাহিরের কাছে দিয়ে দিব। তুমি নিয়ে একদিন যেও ডাক্তারের কাছে। হামিদা থেকে এমন কথা শুনে আশ্চর্য হলো সূচনা। তীব্র রাগে শরীর কাঁপতে শুরু করলো। এই মুহূর্তে তার মনে হচ্ছে হামিদা খুব নিচু মনের একজন মানুষ। পরক্ষণে এসে মাহেরের মা এটুকু মনে করে শান্ত হলো। ঢোক গিলে স্বাভাবিক গলায় বলল, আমার তো কোনো সমস্যা নেই মা, আমার বিয়ের বয়সও বেশি নয়, তাহলে কেন এইসব করব? সমস্যা না থাকলে 2 বার ফলাফল শূন্য হতো। আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি, ডাক্তার দেখাও। সূচনা নিজেকে সংযত করে কোনো রকমে বলল, আচ্ছা। মনে করে যেও আগামী কয়েক মাসে যেন সুখবর পাই আমি। আর হৈমিকে ফোন করলাম, ধরল না, ওকে বলো আমাকে ফোন দিতে। ফোন কেটে দিয়ে রুদ্ধশ্বাস ছাড়ল সূচনা। ভাইদের বলে চলে এলো বাড়ির ভিতরে।
নিজের রুমে গিয়ে ফোনটা ছুঁড়ে মারলো বিছানায়। ঘর্মাক্ত কপাল দুই হাতে মুছে ধীর স্থির বসলো বিছানার একপাশে। এরপর ফোন নিয়ে কল করলো মাহেরকে। ফোন রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে সে বলল, আপনি কোথায় মাহে? কলেজে কি কোনো প্রবলেম? একটু আসতে পারবেন? কি হয়েছে? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ডাক্তার দেখাতে যাব। আসার সময় মায়ের থেকে ডাক্তারের ঠিকানা নিয়ে আসবেন। মানে কিসের ডক্টর? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মায়ের থেকে শুনে নেবেন। রাখছি। ফোন কেটে দিল সূচনা। কিছুটা সময়ের পর মন শান্ত হলো তার। সহসা মনে হলো মাহেরকে এভাবে ফোন করে সে ঠিক করেনি, কিন্তু কি করবে সে? আচমকা নিজেকে পাগল পাগল লাগলো তার। বিয়ের 1 বছর পূর্ণ হয়নি, তার আগেই তাকে বাচ্চা কেন হচ্ছে না? নিজের কোনো সমস্যা আছে কিনা সেই জন্য ডাক্তার দেখাতে হবে? এটাকে কি হিসেবে নেবে? অপমান নাকি তার ব্যর্থতা? রুদ্রকে নিজ হাতে খাইয়ে দিল হৈমি। রুদ্র পুরো সময়টাই নির্নিমেষেই হৈমির দিকে তাকিয়েছিল। হৈমির মন কিঞ্চিত খারাপ, কারণ রুদ্রর মনের ভেতর কি চলছে, সে ঠিক কি নিয়ে চিন্তিত, এই বিষয়ে কিছুই জানতে পারেনি সে। রুদ্র তাকে হয়তো বলবে এমন আভাস পাচ্ছে, কিন্তু কখন বলবে সে যে আর ধৈর্য ধরে রাখতে পারছে না। সে কতটা ব্যাকুল হয়ে আছে, অথচ রুদ্র তার দিকে তাকিয়ে শুধু মিটমিট করে হাসছে। গত রাতের কথা স্মরণ করে মনে মনে হাসছে রুদ্র। প্রগাঢ় ঘনিষ্ঠ মুহূর্তে হৈমি আবারও জব্দ করেছে তাকে। বাধ্য হয়ে বসে এসেছে সেও। স্ত্রীকে কথা দিয়েছে সে আর কখনো নেশা করবে না, শুধু মাঝে মধ্যে তার অনুমতি নিয়ে 2-4টে সিগারেট খাবে। সে যেমন হৈমির বশ্যতা স্বীকার করেছে, হৈমিও তার বশ্যতা মেনে নিয়েছে। কিন্তু ভুল তো হয়ে গেল, হৈমি বা সে কোনো প্রকার সুরক্ষা ছাড়াই ঘনিষ্ঠ হয়েছে। সহসা বিছানা ছাড়ল রুদ্র। হৈমি ততক্ষণে নিচে চলে গেছে। সকালের খাবার খায়নি মেয়েটা, এখন নিশ্চয়ই খাবার খাবে। আর কিছু না ভেবে ধীরে ধীরে পোশাক পরিবর্তন করলো সে। অসুস্থতার জন্য বাঁ হাতে একটু সমস্যা হচ্ছিল, তবুও সে রুম ছেড়ে বেরিয়ে আগে হৈমির খোঁজ করলো। ডাইনিং রুমে তখন হৈমি সবে খেতে বসেছে। ছোট চাচি রোশানের জন্য পাস্তা বানাচ্ছে। রান্নাঘর আর ডাইনিং পাশাপাশি, কোনো দেওয়াল নেই এই 2 ঘরের মধ্যখানে। রান্নার পাশাপাশি মুখটা ভালোই চলছে রিনার। কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠবে, বুঝেছো? বাড়ির বউরা এত সকালে ঘুম থেকে না ওঠার বিষয়টা খুব খারাপ। হৈমি মাথা নাড়িয়ে খেতে মনোযোগ দিল। এই ছোট চাচিকে মোটেই পছন্দ হচ্ছে না তার। রুদ্র অসুস্থ, তাদের সম্পর্কটাও অনেকটা নড়বড়ে। রুদ্র অসুস্থতার একটা জিনিস সে খুব ভালো করে অনুভব করেছে, তা হলো সে রুদ্রকে খুব ভালোবাসে। 2 দিন তার বুকের ভিতর কি চলেছে একমাত্র সেই জানে। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়েছে। বাবা মারা যাওয়ার পর মায়ের সেই করুণ মুখ মনে পড়েছে বারবার। মস্তিষ্কে চাপ এসেছে খুব। মনে সবসময় একটি কথাই ঘুরপাক খেয়েছে, তার বাবা চলে যাওয়ার পর মা তাকে আর ভাইকে আঁকড়ে বেঁচেছে, কিন্তু রুদ্র কিছু হলে সে কি আঁকড়ে বাঁচবে? তার ছোট হৃদয়ে তো শুধু ওই মানুষটারই বিচরণ। তার শরীর মন জুড়ে রুদ্র ছাড়া আর কিছুই নেই। সে খুব আবেগী মেয়ে। ভালোবাসার মানুষ ছাড়া বেঁচে থাকা তার পক্ষে প্রায়ই অসম্ভব। যার অসুস্থতাতেই তার বুক খুব ব্যথা হয়েছে, তাকে হারানোর যন্ত্রণা কতখানি ভয়ানক হতে পারে ভাবতেই গা শিউরে উঠল হৈমি। কথায় বলে মানুষ থেকে শেখে। রুদ্রর হঠাৎ অসুস্থতাও তাকে গড়ে পিঠে নিল। আজ এই বাড়িতে যে যা খুশি বলুক, কিচ্ছু গায়ে লাগছে না। তার কেবল রুদ্রকেই চাই। সে রুদ্রর সঙ্গে থাকতে পারছে, রুদ্রকে ভালোবাসতে পারছে। রুদ্র ভালোবাসা দেহে মনে জড়াচ্ছে। এত সুখে ছোট্ট চাচির কিছু তিক্ত কথা গায়ে মাখানোর মতো ভুল সে কেন করবে? এই ভুল সে করবে না। উনি যা খুশি বলুক, এক কানে ঢুকিয়ে আরেক কানে বের করে দেবে। রিনা একা একাই বকবক করে গেল। হৈমি কিছু বলছে না,
বলে বিরক্ত হলো। মেয়েটা কি এতই ছোট, অবুঝ যে তার কথায় একটুও কষ্ট পাচ্ছে না? কষ্ট না পাক, চাচি শাশুড়ির ওপর রাগ তো করতেই পারে। রিনা আচমকা কেসে উঠল, বলল, হৈমি, এক গ্লাস পানি দাও তো। রিনা কাশছে। এই দেখে তড়িৎ গতিতে গ্লাসে পানি ভরে নিয়ে এলো হৈমি, কিন্তু রিনা তার থেকে গ্লাস না নিয়ে সহসা গর্জন ছাড়ল। এই তোমার শিক্ষা? আমি তোমার চেয়ে কত বড় জানো? বাম হাতে পানি দিচ্ছ? ছি ছি, কি ধরনের বেয়াদব তুমি! তোমার মা কি তোমাকে কিছু শিখিয়ে শ্বশুরবাড়ি পাঠায়নি? ও শিখিয়ে পাঠাবে কিভাবে? তার আগেই তো ভেগেছো। এঁচড়ে পাকা মেয়ে কোথাকার! হৈমি হাতটা কেঁপে উঠল, দু চোখ বেয়ে দুপোটা অশ্রু করালো। ডাইনিং রুমের দরজার বাহিরে শক্ত মুখে দাঁড়ালো রুদ্র। আচমকা সে ডাকলো, হৈমি। চমকে উঠল হৈমি, চমকালো রিনাও। চপল পায়ে রুদ্রর সামনে এসে দুঃখী মুখে বলল, ও বাবা, তুমি উঠে এলে কেন? কিছু লাগবে? আমি পাঠাচ্ছি। কি লাগবে বলো? ভ্রুকুচকে ছোট কাকির মুখের দিকে তাকিয়ে রইল রুদ্র। কয়েক পলক পর গম্ভীর হয়ে হৈমিকে ইশারায় দেখিয়ে বলল, ওকে, কি যেন বলেছিলাম? আর বলো না, এই হৈমি কিছুই বোঝে না। জানো কি করেছে? বাঁ হাতে পানি খেতে দিয়েছে আমাকে। বোঝো কি বেয়াদব কাণ্ড! এমন কেউ করে? আজ যদি আমার জায়গায় বাইরের কেউ থাকতো, কি অপমানটাই না হতো বলো? তাই একটু শাসন করলাম। ও আচ্ছা। এরপর হৈমি শান্ত কণ্ঠে ডাকল, হৈমি। কেঁপে উঠল হৈমি। রিনা ভীষণ খুশি হলো। রুদ্র যেই ছেলে, নিশ্চয়ই এই বেয়াদপির জন্য হৈমিকে বকবে, তার কাছে সরিও বলতে বলবে। মনে মনে এইসব কল্পনা করতে করতে হৈমি এসে তার পাশে দাঁড়ালো, আর রুদ্র সামনে। হৈমির টলমলো চোখ দুটোতে কঠিন চোখে দেখে নিল রুদ্র, তারপর চোখ নামালো হৈমির হাতের দিকে। ডান হাত এঁটো, বাম হাতে পানির গ্লাস। এই দৃশ্য দেখে তার চোয়াল দয় শক্ত হলো। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো, আর কখনো হেঁটো হাতে কাউকে কিছু দিবে না? আচমকা হৈমির চোখ বেয়ে আরো দুফোঁটা অশ্রু গড়ালো। রুদ্রর রাগ আরো তীব্র হলো। সে পুনরায় চিবিয়ে চিবিয়ে বলল, যাও খেতে বসো। কিছু বলতে উদ্যত হলেও চুপ হয়ে গেল হৈমি। আজ 2 দিন হলো সে প্রাণ খুলে কথা বলে না, বলতে পারে না। এখনো বলতে ইচ্ছে করলো না। মাথা নিচু করে চুপচাপ চলে গেল খেতে। রুদ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলল। রিনার হাসি হাসি মুখে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো। কিঞ্চিত দমে গেল রিনা, বলল, আমি যাই, পাস্তা বানাচ্ছি রোশনের জন্য। রুদ্র সে কথায় গুরুত্ব না দিয়ে কিছু মনে করার ভঙ্গি করলো। তর্জনী দিয়ে কপাল চুলকে বলল, কি যেন বলছিলে? আমার বউ বেয়াদব, হেঁচুড়ে পাকা। হকচকিয়ে গেল রিনা, চমকে তাকালো হৈমি। রুদ্র বুক ফুলিয়ে দাঁড়িয়ে কাটকাট গলায় বলল, আমার বউ সত্যি হিচুড়ে পাকা। ঠিক এই জন্যই আপনার অসুবিধার কথা ভেবে সে নিজের আধা খাওয়া খাবার রেখে একটু হাতে আপনাকে পানি দিয়ে উপকার করতে চেয়েছে। সে যদি ইঁচুড়ে পাকা না হতো তাহলে এটা না করে নিজে পেট পুরে খেতে ব্যস্ত থাকতো। কারণ সামান্য কাশিতে মানুষের নিজে পানি ভরে খেতে পারে, এটা আহামরি সমস্যা না। দমে গেল রিনা। হৈমির চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা পানির ধারা। রুদ্র এত সহজে ছাড়ার পাত্র নয়, তাই আরো কঠিন হয়ে রিনাকে বলল, আমার বউ যদি বেয়াদব হতো ছোট কাকি, তাহলে আপনি খানিকের পূর্বে যেসব কথা বললেন তার যোগ্য জবাব দিত। কারণ সে কারোর সঙ্গে ভেগে যায়নি, আমি তাকে বাধ্য করেছি আমার বউ হতে। হতবাক হয়ে তাকিয়ে রইল রিনা। ঢোক গিল ঘন ঘন। মনে মনে তীব্র বিদ্বেষে ফেটে পড়ল সে। রুদ্র খোঁচা দিয়ে আবারও বলল, ভাগ্যিস দাদিনের মতো কপাল আমাদের হয়নি। তার ছোট ছেলের বউয়ের মতো আমার বউটা বেয়াদব হলে আমাদের কপাল ফুটত। চোখ দুটো বড় করে ফেল রিনা। চাপা আর্তনাদে বলল, রুদ্র! বাঁকা হেসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে হৈমির দিকে তাকালো রুদ্র। বলল, 10 মিনিটের জন্য বেরোচ্ছি। রুদ্র চলে যেতে উদ্যত হলো।
দু পা বাড়িয়েও পিছন ফিরে তাকালো। হৈমির উৎকণ্ঠিত মুখ দেখে দৃঢ় কণ্ঠে বলল, প্রয়োজনেই যাচ্ছি। আচ্ছন্ন মনে রুমে বসে হৈমি দু চোখ জুড়ে ভাসছে রুদ্রর মুখাবয়ব। একটা মানুষ কত রূপ হয়, মস্তিষ্ক জুড়ে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। এই নিয়ে রুদ্র কয়টা রূপের সঙ্গে পরিচয় ঘটল তার হিসেব করতে ইচ্ছে করলো না, শুধু হৃদয় জুড়ে দুলুনির অনুভব করলো। এই মুহূর্তে সে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী স্ত্রী। শ্বশুর বাড়ির ঝুট ঝামেলা সম্পর্কে আগে শুনেছে, চোখের সামনে এ প্রথম দেখল। পাশাপাশি নিজের স্বামী নামক মানুষটার আরও একটি রূপের পরিচয়ও পেল। রুদ্র তার সঙ্গে যাই করুক না কেন, সে সব তার হৃদয়ে কতটুকু নেড়েছে জানে না। তবে আজকের ঘটনাটি তার সমস্ত হৃদয় নাড়িয়ে এক রুদ্রর বশীভূত হয়ে গেল। পৃথিবীর প্রত্যেকটা মেয়ে বোধহয় চায় তার জীবনসঙ্গী এভাবেই পাশে থাকুক, পারিবারিক যাবতীয় সমস্যার পাশে থেকে এভাবেই মোকাবেলা করুক। শ্বশুর বাড়িতে একটা মেয়ের জন্য এর চেয়ে বড় সাপোর্ট আর কিছুই হতে পারে না। হৈমিকে আচ্ছন্ন রূপে বসে থাকতে দেখে ভ্রু কোচকাল রুদ্র। মৃদু কেশে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, কোথায় ভাসছো? এই নাও, এখান থেকে একটু খেয়ে নাও দ্রুত। চমকে উঠল হৈমি, পিট করে তাকালো রুদ্রর গভীর মুখটায়। রুদ্র ইশারায় তার হাতের দিকে তাকাতে বলল। সেই দিকে তাকিয়ে ঢোক গেল হৈমি। বেশি বৃতৃষ্ণা জাগলো খুব, অসহায় চোখে তাকিয়ে রইল কয়েক পলক। রুদ্র নিঃশব্দে তার পাশে বসলো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শরীরটা ভালো লাগছে না, এটা খেয়ে এসো, আমার পাশে কিছুক্ষণ বসো। পরে চড়ে উঠে দাঁড়ালো হৈমি। রুদ্র শরীর খারাপ লাগছে, আর কিছু ভাবতে পারল না। বিচলিত ভঙ্গিতে একটি কন্ট্রাসেপটিক পিল নিয়ে ছুটে গেল নিচে। রুদ্র স্বস্তি নিঃশ্বাস ফেলে বালিশে পিঠ ঠেকিয়ে বসলো। অপেক্ষা করতে লাগলো হৈমি ফিরে আসার। চঞ্চলিত পায়ে প্রায় হুশ জ্ঞান হারিয়ে ড্রয়িং রুমে যাচ্ছিল হৈমি। আচমকা ছোট কাকির কাঁধের সঙ্গে ধাক্কা খেয়ে ছোট দেহটা টনটন করে উঠল। দু চোখ উপরে বেরিয়ে এলো নোনা পানি ধারা। ছোট চাচিও আচমকা ধাক্কা খাওয়াতে কাঁধে বেশ ব্যথা পেল। চেঁচিয়ে উঠে হিংস্রভাবে বলল, এই মেয়ে, এই চোখের মাথা খেয়েছো নাকি? ও মা গো, আমার কাঁধরা বুঝি আর নেই। সর্বনাশ মেয়ে, আমার কি সর্বনাশটাই না করলো। বুকের বাঁ পাশে হাত রেখে কাঁপতে লাগলো হৈমি। কি ভয়াবহ আঘাত পেয়েছে শুধুমাত্র সেই জানে। উচ্চ শব্দে না কেঁদে শুধু ফোপাতে লাগলো। ছোট কাকি তেলে বেগুনে জ্বলে উঠে কিছুক্ষণ বকাবকি করে চলে গেল। হৈমির মাথাটা ভন করছে। হঠাৎ খেয়াল করলো তার হাতে থাকা ট্যাবলেটটা নেই। কোথায় পড়লো? আশেপাশে উদ্ভ্রান্তের মতো খোঁজাখুঁজি করলো কিছুক্ষণ, পেল না। বাঁ পাশের কাঁধ থেকে বুক পর্যন্ত ব্যথায় অসহ্য হয়ে ফিরে গেল রুমে। রুদ্র কিছু বুঝে ওঠার আগেই হৈমি তার পাশে গিয়ে বসলো। ডুকরে উঠলো আচমকা। রুদ্র হতভম্ব হয়ে পলক ফেল। কিঞ্চিত বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কাঁদছো কেন? কি হলো? ঠোঁট উল্টে হৈমি ঘটনাটা বলল। রুদ্র সহসা তাতে দাঁত চেপে বলল, তোমাকে কতবার বলেছি ধীরে সুস্থে হাঁটবে, ধীরে সুস্থে কথা বলবে। রুদ্র এমন কথায় হৈমি কান্নার বেগ বাড়ল। রুদ্র খেয়াল করলো হৈমির শরীর মৃদু কাঁপছে। একটি হাত বুকের বাঁ পাশে নরম স্থানে চেপে ধরেছে। শ্বাসরোধ হয়ে এলো রুদ্র। ঢোক গিলে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, বেশি ব্যথা পেয়েছো? হৈমি ক্রন্দনরত কণ্ঠে বলল, মনে হচ্ছে লোহার সাথে বাড়ি খেয়েছি, হাতটাও নাড়াতে পারছি না। ধীরে ধীরে এগিয়ে এলো রুদ্র। থমথমে মুখে হাত বাড়িয়ে হৈমির বাঁ হাতটা ধরল। উপর নিচ হাতটা ওঠা নামা করতে নিলে মৃদু আর্তনাদ করলো হৈমি। রুদ্র সেসবে পাত্তা না দিয়ে বেশ কয়েকবার জোরপূর্বক হাতটা নাড়াচাড়া করলো। বলল, ঠিক আছে, সেরে যাবে। এরপর যেন এত ছটফট না করে ধীরে সুস্থে হাঁটবে, ধীরে সুস্থে কথা বলবে, দেখবে অঘটন ঘটবে না। হৈমি খেপে গিয়ে বলল, আমি
আমি তো ঠিকভাবেই গিয়েছিলাম। ওকে ওকে কুল। স্যারেন্ডারের ভঙ্গিতে কথাটা বলেই হৈমির দু গালের নোনা পানি মুছে দিল রুদ্র। হৈমি কিঞ্চিত শান্ত হলো, থমথমে সুরে জিজ্ঞেস করলো, আপনার কেমন লাগছে? ভ্রু কুচকালো রুদ্র। বার কয়েক চোখের পলক ফেলে আচমকা হেসে ফেল। হাসতে হাসতে মুখের ডান হাতটা হালকা চেপে ধরে বলল, কেমন আর লাগবে, দমফাটা হাসি আটকেছিলাম। ছোট কাকি আর তুমি মিলে যে কাণ্ডগুলা ঘটিয়েছ, এরপর আমার আর কেমন লাগবে? রুদ্র আচমকা হাসি দেখে হৈমির ব্যথা হতো, মনে আরো দ্বিগুণ ব্যথা লাগলো। চোখ কটমাট করে রাগে ফুঁসতে লাগলো সে। রুদ্র হাসি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলল, আমার বউয়ের যেমন শুকনো পাতা আছাড়ে খাওয়ার অভ্যাস, ছোট কাকার বউয়ের তেমনি সোজা পথে হাঁটতে গেলে ঝগড়া করা অভ্যাস। দুজন ভিন্ন প্রজাতির পাগল একসাথে হলে এমন তো ঘটবেই। চোখ বড় বড় করে মুখ হাঁ করে ফেলল হৈমি। তার রক্ত লাল চোখটা যেন কাঁপছে। তিত্তিরিয়ে কাঁপতে থাকা ঠোঁট জোড়ায় নজর পড়তেই রুদ্র কেসে উঠল। আলগোছে বিছানা থেকে উঠে গিয়ে দরজা আটকে দিল সে। নিঃশব্দে পুনরায় বিছানায় এসে হৈমিকে কাছে টেনে নিল। কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, রাখছো? বেশ ঠোঁট কাঁপছে কেন? হৈমি নড়ে চড়ে সরে যেতে চাইল, কিন্তু রুদ্র বাঁধন থেকে সরে যাওয়া কি এতই সহজ? একদমই নয়। বেচারি সরতে পারল না, বরং জব্দ হলো বলিষ্ঠ দেহের নিবিড় আলিঙ্গলে। তিতির করে কাঁপতে থাকা ঠোঁটজোড়া সিক্ত হলো স্থূল ঠোঁটের উত্তাপে। দীর্ঘ সময় নরম ঠোঁটে প্রণয় বর্ষণে ভিজল রুদ্র। বক্ষতলে ছটপাটানো দেহের ভাঁজে শরীর ছেড়ে শান্তির শ্বাস নিল সে। ধীরে ধীরে দুই হাতে আগলে ধরল হৈমি। টের পেয়ে তৃপ্তি ভরে হাসল রুদ্র। মাথা তুলে লাজুক মুখটা দেখে হাত বাড়িয়ে আদর করল। কপল ছুঁয়ে উত্তপ্ত শ্বাস ছাড়তে ছাড়তে বলল, ভাগ্যিস তুমি ছিলে। কাঁপা কাঁপা স্বরে হৈমি বলল, ভাগ্যিস কেন? নিজের বাঁধন থেকে হৈমিকে মুক্ত করে পাশের বালিশে মাথা রাখল রুদ্র। চোখ বুজে নির্লিপ্ত স্বরে বলল, ওই দিনের পর একমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে কিছু করিনি। এতকাল সূচনার মুখের দিকে তাকিয়ে বেঁচেছি। সবসময় মনে হয়েছে আমার কিছু হলে ওর কী হবে, ওকে কে আগলে রাখবে। আজ ওকে আগলানোর জন্য আমি ছাড়াও সঠিক মানুষ রয়েছে, কিন্তু আমি নির্বল হতে পারিনি। এই পৃথিবীটা খুবই নিষ্ঠুর, তার নিষ্ঠুরতা সহ্য করতে পারতে হবে। শুধু আফসোস রয়ে গেলেও কিছু মানুষের শিক্ষা দিতে পারলাম না। অবাক চোখে তাকিয়ে হৈমি বলল, কাকে শিক্ষা দিতে পারলেন না? যিনি আমাকে জন্ম দিয়েছে। আটকে উঠল হৈমি, ঢোক গিলে বলল, নিজেকে শেষ করে। আতঙ্কিত হয়ে হাত বাড়িয়ে রুদ্র ঠোঁট চেপে ধরল হৈমি। রুদ্র সে হাতের তলায় সন্তর্পণে চুমু খেল। চোখ বুজে কয়েক পলক পর মুখ সরিয়ে বলল, পারবো না তো। এতদিন পারিনি বোনের জন্য, এখন পারবো না বউয়ের জন্য। হৈমি চোখ দুটো টলমল করছিল। সেই টলমল চোখে নির্নিমেষ তাকিয়ে রুদ্র বলল, সেদিন রাতে হসপিটাল ওই মহিলার মুখোমুখি হয়েছিলাম আমি, বহু বছর পর। তড়িৎ পেগে উঠে বসলো হৈমি। গায়ে ওড়না জড়িয়ে বিচলিত মুখে তাকালো রুদ্র দিকে, যেন আরো কিছু শুনতে চায়, আরো অনেক কিছু জানতে আগ্রহী সে। তার আগ্রহ বুঝল রুদ্র। টান টান হয়ে শুয়ে চোখ বুঝল নিবিড়ভাবে। হৈমি ঘন ঘন চোখের পলক ফেল। রুদ্র অত্যন্ত গম্ভীরভাবে নিজের সঙ্গিনী একে বলতে লাগলো তার জীবনে সুপ্ত থাকা পীড়াদায়ক কথাগুলো। এই পৃথিবীতে আমার সবই কিছু না কিছু অবলম্বন করে পাচ্ছি। যার জীবন অবলম্বন করার মতো কিছু না থাকে, সে আত্মহত্যার পথ বেছে নেয়। হৈমির মুখ ফ্যাকাশে হয়ে গেল। রুদ্র সহসা শোয়া থেকে উঠে দাঁড়ালো। দৃঢ়ভাবে পা ফেলে এগিয়ে গেল বুকশেলফের সামনে। অগণিত বইয়ের ভিতর থেকে নির্দিষ্ট একটি বই বের করলো সে।
সেই বইয়ের ভাঁজে থাকা বহু পুরনো দিনের একটি ছবি বের করলো। থম মেরে দৃষ্টিপাত করলো ছবিতে জলজল করা 4টে মুখকে। এরপর সন্তর্পণে বইটা রেখে হৈমির পাশে এসে বসল। 2 হাতে ছবিটা ধরে পলকহীন তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, জানো হৈমি, মানুষের জীবন কিছু অতীত অভিশাপ হয়। ভরাট কণ্ঠস্বরে রুদ্রের সঙ্গে পরিচয় হলেও কাঁপা কণ্ঠের রুদ্রের সঙ্গে পরিচয় ছিল না হৈমি। ফলে রুদ্র কম্পিত কণ্ঠে বুক কেঁপে উঠল তার। ঢোক গিলে রুদ্র দিকে অসহায় ভঙ্গিতে তাকালো সে। রুদ্রর দৃষ্টি হাতে থাকা ফ্যামিলি ফটোতে স্থির। শ্বাসরুদ্ধ করা কণ্ঠে সে পুনরায় বলল, আমরা কতটা সুখী ছিলাম এই ছবিটা তার জলজ্যান্ত প্রমাণ। রুদ্র থেকে দৃষ্টি সরিয়ে এবার ছবিটা দিকে তাকালো হৈমি। রুদ্রর বাবার সামনে 4-5 বছর বয়সী একটি ছেলে দাঁড়ানো। তার পাশে দাঁড়ানো হলুদ রঙের শাড়ি পরিহিত সুন্দরী এক নারী। সেই নারীটির কোলে ধপধপে ফর্সা গোলুমুলু একটি বাচ্চা, পরনে হালকা গোলাপি রঙের ফ্রক। বোঝার বাকি নেই এরা কারা। হৈমির এত ভালো লাগলো যে খপ করে রুদ্রর হাত থেকে ছবিটা নিয়ে নিল। এরপর চোখ ভরে দেখতে লাগলো রুদ্রকে। অনেকটা সময় পর 4 জনকেই মুগ্ধ চোখে পলকহীন দেখতেই থাকলো। তার সেই চাহনি দেখে তার ছেলে হাসি হাসলো। রুদ্র বলল, এই সুখী পরিবারটা ধ্বংস হয়ে গিয়েছে হৈমি। ধ্বংস হওয়া হয়েছে শুধু শুধু পরিবারটাকে নয়, আমাদের বর্তমানের ভবিষ্যৎটাকেও। আমার জীবনে যখন অতীত ওই মহিলা আমার জন্মদাত্রী, আর আর ওই অতীতটা আমার জন্য অভিশাপ। দিন শেষে ওই অতীতের স্মৃতি আমাকে তিলে তিলে ক্ষয় করে দেয়। আমি সহ্য করতে পারি না, আমার ধৈর্য শক্তি হারিয়ে যায়। ছলো ছলো চোখে তাকালো হৈমি। রুদ্র করুণ মুখ তার বুকে আঘাত হানল। রুদ্র অসহনীয় স্বরে বলতে লাগলো, আমাদের পরিবারের সব কিছু পরিপূর্ণ ছিল, কোনো কিছু কমতি ছিল না, কিন্তু এত সুখে বরাবর সহ্য হলো না। সে বরাবরই বিজনেসে পাগল ছিল। হঠাৎ করেই একদিন আমার জানতে পারি বিদেশে একটা কোম্পানিতে সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল বাবা। এবার দেশে না হয় বিদেশে বিজনেস করতে দেবেন তিনি। বাংলাদেশে বড় কাকা ছোট কাকা সামলাবে, আর যে বিদেশে এক নামকরা কোম্পানির যোগ্য দেবেন। ধীরে ধীরে সেখানে স্থায়ী হওয়ার চেষ্টা, আর কত কি প্ল্যান। তখন আমি খুব ছোট, শুধু মনে আছে এটা নিয়ে বাবার সঙ্গে ওই মহিলার ঝগড়া হয়েছিল। বাবা বিদেশে যাক সে চায়নি। কয়েক মাস পর এক প্রকার জোর করিয়ে আমাদের রেখে বাবা চলে গেল, আর ওই মহিলার রাগ করে আমাকে আর আমার বোনকে নিয়ে চলে গেল বাপের বাড়ি। বাবার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিল। 1 মাস পর বড় কাকা গেল আমাদের আনতে। আমার নানা জোর জারাস্তিতে উনি এলেন এই বাড়িতে। এরপর সময়গুলো কিভাবে গেল আমার মনে নেই, কিন্তু সাদমান যখন বড় কাকির গর্ভে এলো, শেষ 4 মাস বড় কাকির বাবার বাড়িতে ছিল। সেই সময়গুলো অনেক কিছু মনে আছে, আজও মনে পড়ে। কখনো সকালে ঘুম ভাঙলে, কখনো মাঝরাতে। এ পর্যন্ত বলে চোখ খিচিয়ে ফেলল রুদ্র। আচমকা তার একটি বাহু চেপে ধরল হৈমি। সেখানে মাথা ঠেকিয়ে বাঁ হাতে ছবিটা ধরে ঘন ঘন শ্বাস ফেলল সে। বলল, পুরোটা শেষ করুন প্লিজ, আমি জানতে চাই। আম্মু বলেছে মনের ভেতর খুব কষ্টের কিছু জমানো থাকলে সেগুলো যদি বিশ্বস্ত কাউকে শেয়ার করেন মন হালকা হয়। বুকের উপর 100 মন বোঝা থাকলেও তার ওজন 0 হয়ে যায়। ঘন ঘন শ্বাস ফেলল রুদ্র। 2 হাত শক্ত মুষ্টিবদ্ধি করে চোখ বুঝল। মনে পড়ে গেল সেই সব ঘৃণিত দৃশ্য। হৈমি তার স্ত্রী, সেই সব দৃশ্য এত বছর কারোর সাথে শেয়ার করতে পারেনি। সেই ঘটনাগুলো কাউকে জানাতে পারেনি। বুকের ভিতর তীব্র ক্রোধ জমতে জমতে পাহাড় হয়ে গেছে, যা কোনো দিন ভাঙা সম্ভব না। ঘৃণার মাত্রা এতটাই বেশি যে ওই 2 জন মানুষের মৃতদেহ দেখতেও গা খুলিয়ে উঠবে তার। যতটা ঘৃণা করলে জন্মদাত্রীর মুখে থুতু দেওয়া যায়, ঠিক ততটাই ঘৃণা করে রুদ্র। সেই ঘৃণা থেকেই নিজের সঙ্গিনীকে বলল,
তার জন্মদাত্রী আর বড় চাচার পরক্রিয়ার গল্প। আশ্চর্য হলেও সত্যি ওই ছোট্ট বয়সে রুদ্র ঠিক কি কি ঘটনার সাক্ষী হয়েছে। শেষ পর্যন্ত ওই দুইজন মানুষ পরিবারের সকলের মুখে চুনকালি মেখে 4টে সন্তানকে মা বাবা ছাড়া করেছে। এইসব ভাবতেই তীব্র ঘৃণা ক্রোধের চোখ উপচে পানি বেরিয়ে এলো হৈমি। রুদ্র, সূচনা, রাদীপ, সাদমান সবার জন্যই বুকটা হু হু করল তার মনের অবস্থা টের পেয়ে হাত বাড়িয়ে তাকে বুকে টেনে নিল রুদ্র। রুদ্রর বুকে মুখ গুজে সহসা ডুকরে উঠল হৈমি। অজান্তেই রুদ্র চোখ বেয়েও দুফোঁটা অশ্রু গড়ালো। থমথমে কণ্ঠে সে বলল, বাবা টাকার পিছনে দৌড়ালো আর উনি দৌড়ালো যৌবনের উন্মোদনা পেতে। এই দুটি কি মানব জীবনের সব? তাই যদি হয় মানুষ কেন বংশবৃদ্ধি করে? কি দরকার ছিল ওনাদের আমাকে আর সূচনাকে পৃথিবীতে আনার? বাবার উপর অভিমানে কাজ করলেও কখনো ঘৃণা কাজ করে না, কারণ বাবা পাপ করেনি আর উনি তো পাপ করেছে, মস্ত বড় পাপ, যা ক্ষমা ইহকাল পরকাল কোনো কালই নেই। ক্ষণকাল থেমে আবারও বলল, ভালোবাসাহীনা পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখা খুব কঠিন। বাবারা ভালোবাসে আমি বুঝতে পারি না যে দায়িত্ব পালনের ত্রুটি রাখেনি, কিন্তু ভালোবাসার বিষয়টা ত্রুটি রেখেছেন। যিনি জন্ম দিলেন তিনি তো ছুঁড়ে ফেললেন। দাদিন ভালোবাসা আমার, কিন্তু সেই ভালোবাসা আমার পর্যন্ত লাগে না, কারণ তিনি আজও আমার চেয়ে বড় কাকাকে বেশি ভালোবাসেন। দাদিন বেস্ট মা হৈমি। ছেলে এত বড় অপরাধ করার পরেও সুযোগ পেলে লুকিয়ে লুকিয়ে ছেলে খোঁজ নেন। বিষয়ে শরীর শিউরে উঠল হৈমি। রুদ্র বাহু আরো শক্ত করে চেপে ধরল। রুদ্র বাঁকা হেসে বলল, এই বাড়ির কানায় কানায় কি ঘটে সব আমি জানি হৈমি। এই বাড়ির মানুষগুলো মন বইয়ের পাতায় মতো পড়তে পারি। একটা সময় আমি সবার কাছে নিঃস্বার্থ ভালোবাসা খুঁজে পেতাম, কিন্তু পেতাম না সূচনা আগলে মানুষ করতে, যে নিজেকে আগলানো মানুষ খুঁজতাম। বড্ড বেশি দিশাহীন লাগতো তখন। সপ্তাহে একবার বাবা ফোন করে খোঁজ নিতেন। দাদিন 3 বেলা খেয়েছেন কিনা, ঠিক সময় স্কুলে গিয়েছে কিনা খোঁজ নিতেন। সূচনাকে বুকে নিয়ে ঘুমাতে গিয়ে আমাকে পিঠে রাখতেন। আমার ছোট্ট মস্তিষ্ক, বাঁচামো ভাবনা জগতে একটু মানুষকে দুটো বুকে কেন থাকে না? দাদিনের দুটো বুক থাকলে সূচনার মতন আমিও নিশ্চয়ই ঘুমোতে পারতাম। থরথর করে কাঁপতে লাগলো হৈমি। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইল তার। অসহনীয় হয়ে হাঁটু ভর করে রুদ্রর গাল দুটো কাঁপা হাতে স্পর্শ করলো। তারপর চট করে রুদ্রর মাথাটা নিজের বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হতভম্ব হয়ে গেল রুদ্র। 2 হাতে হৈমির পিঠ জড়িয়ে শান্ত গলায় বলল, হে মেয়ে, এভাবে কাঁদছো কেন? চুপচাপ। আরে বাবা, আমি সূচনার জন্য একটু স্যাক্রিফাইস করেছি। এ তো খুব ছোট ছিল, এইটুকু দুধের শিশু। হৈমির কানা থামার নাম নেই। রুদ্র হাফ নিঃশ্বাস ছাড়ল। ছোট শরীরটা গভীরভাবে জড়িয়ে নিয়ে দৃঢ়স্বরে বলল, আমার কষ্টে যার চোখে এত পানি ঝরে সে নিশ্চয়ই নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুললে হৈমি বলল, আমি আপনাকে খুব ভালোবাসি, এর চেয়েও বেশি ভালোবাসবো। খুব আগলে রাখবো আপনাকে, আর কোনো কষ্ট পেতেই দেবো না, কখনোই না। আমি এটাই চাই হৈমি, তুমি আমাকে ভালোবাসো, এতটা ভালোবাসো যে আমি সব দুঃখ কষ্ট ভুলে তোমাতে বিভোর থাকি। তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসবে, শুধু আমার জন্য বাঁচো। আমার আর তোমার মাঝখানে একটি পিঁপড়াকে সহ্য করতে পারবো না হৈমি। তুমি আমার শেষ অবলম্বন। তুমি পারবে না আমাকে তোমার শেষ এবং একমাত্র অবলম্বন করে বাঁচতে? উন্মাদের মতো মাথা নাড়ালো হৈমি। বলো, পারবো, আমাকে তো পারতেই হবে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হৈমির বুকে চুমু খেল রুদ্র। ক্ষীণ স্বরে বলল, বিশ্বাস করবে কিনা জানি না, দিন শেষে তুমি আমার হাসির কারণ। আমি তোমাকে ঠিক কতটা। সহসা থেমে গেল রুদ্র। হৈমি চমকে তার মুখের দিকে তাকালো। আকুতি করে বলল, বলুন। চোখের আভাসে পুরোটা বোঝালেও মুখ ফুটে উচ্চারণ করলো না রুদ্র হৈমিকে ঠিক কতটা ভালোবাসে।
বরং জগতের সকল গম্ভীরতা মুখে টেনে ধরার স্বরে পড়ল। এক গ্লাস ঠান্ডা পানি আনো, পিপাসা লেগেছে। চোখ দুটো ছোট ছোট করে রুদ্রর বুকে বাঁ পাশে হাত রাখলো হৈমি। বলল, বলুন না কতটা ভালোবাসেন আমায়। হৈমির হাতের ওপর সন্তর্পণে হাত চেপে রাখলো রুদ্র। কিঞ্চিত মাথা নুয়ে বলল, বলতে পারি না, বুঝতে পারি। আমি বুঝি না বলেই তো বোঝান। ভালোবাসা বলা জিনিস না মিসেস। আমি অনুভবও তো করি না। বাঁকা হাসলো রুদ্র। বলল, বুঝে কি বোঝে না তা তো সব সময় বলে দেয়। তবুও বলবেন না। কপট রাগ দেখালো হৈমি। রুদ্র মাথা নাড়িয়ে না বুঝিয়ে দুম করে শুয়ে পড়ল। আদেশ বাক্য বলল, আর কোনো কথা নয়, যা বলছি চুপচাপ তাই করো, যাও।